বাস্তবিক অর্থ হচ্ছে যে দেশের জন্য, জনগণের জন্য কেউই রাজনীতি করে না। সবাই চায় যে আমি কিভাবে সুবিধা নেব, আমি কিভাবে রাজনীতিতে বা ক্ষমতার দিকে এক পা এগিয়ে থাকবো, আমার কিভাবে সুবিধা হবে, আমি কিভাবে ক্ষমতায় থাকবো, ওইটাই দেখে। আপনি খেয়াল করলে দেখবেন এই অবদানটা আমাদের রাজনৈতিক দলের নেতারা স্বীকার করতে চান না, তাদেরকে এই ক্রেডিটটা দিতে চান না। বিভিন্ন ভাবে তাদেরকে, আপনি বলেন তো এনসিপির একমত একটা দল, ওদেরকে কি দরকার ওদেরকে ওইভাবে প্রতিপক্ষ বানানোর সময় তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। তারা কথা বলবেন, রাজনৈতিক সমালোচনা করবেন, কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সীমারেখা বজায় রাখা উচিত। একটা শালীনতা, একটা শিষ্টাচার অবশ্যই তাদের কাছ থেকেও আমরা প্রত্যাশা এখন করেছেন। এই কথাগুলি আমি প্রথমেই বলে গেছি, তারপরও আবার একটু বিশ্লেষণ করা দরকার। সেটা হচ্ছে যে দেখেন, এই যে 15 বছরের যে জঞ্জাল, ওইটা কিন্তু আমরা 15 মাসে শেষ করতে পারবো না। আপনি প্রশাসনের, পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন, মিলিটারি বলেন, বা অন্যান্য যত জায়গায় আপনি তাকাবেন, দেখেন 15টা বছর ধরে অফিসের একটা পিয়ন পর্যন্ত তারা দলীয় পরিচয়ের বাইরে, আওয়ামী লীগের রক্তের বাইরের কাউকেই নিয়োগ দেয় নাই বা দেওয়া হয় নাই। তো যে লোকটা আপনি 2008 সাল থেকে 9 সাল থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে, প্রত্যেকেই ছাত্রলীগ থেকে, প্রত্যেকেই আওয়ামী লীগের লোক, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আওয়ামী পরিবারের সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত। এই সমস্ত লোকজনকে প্রশাসনে, পুলিশে, আর্মিতে, নেভি, এয়ারফোর্স সব জায়গায় ওইগুলোকেই আনা হয়েছে। যারা এই আওয়ামী মতাদর্শের বাইরে, তাদেরকে তো 15 বছর দৌড়ের উপরেই রাখা হয়েছে। সো এখন আপনি যতই চেষ্টা করেন, আপনি হুট করে, আপনি মনে করেন একজন এসপি নিয়োগ দিবেন বা একজন ডিসি, আপনি তো হুট করে যাকে গত বছর নিয়োগ দেওয়া হয়েছে ওই রকম একটা লোককে আপনি এসপি বা ডিসি পদে দিতে পারবেন না। বা সেনাবাহিনীর একজন কোম্পানি কমান্ডার, একজন ইউনিট অধিনায়ক, একজন লেফটেন্যান্ট কর্নেল, তো সেটা তো আপনি ওই 4 বছর 5 বছর যার চাকরি বা 1 বছর চাকরি, তাকে তো দিতে পারবেন না। 4-5 বছর আগে তো ওই যারা আওয়ামী লীগই ছিল। সো আমাদের তাহলে এখানে যে প্রশ্ন উঠে যে মানে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চায়, তো সেই জাতীয় পার্টিকে সরকার কেন এই 1 বছর সুযোগ দিয়েছে, 12-13 মাস সুযোগ দিয়েছে, তো সেইখানেই তো এই ক্ষেত্রে জি, জাতীয় পার্টিকে এই যে সুযোগটা সরকার দিয়েছে, এটা তো আমি শুধু সরকারকে দায় দেব না, এর দায় বিএনপির, এই দায় জামাতের। আসলে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি আছে, আমার এটা ব্যক্তিগত আমার মতামত, যে দেশটাকে সামনে রেখে সবাই বলে যে আমরা দেশ এবং জনগণের জন্য রাজনীতি করি, সবার আগে বাংলাদেশ বা জনগণের অধিকারের কথা বলে, বাস্তবিক অর্থ হচ্ছে যে দেশের জন্য, জনগণের জন্য কেউই রাজনীতি করে না। সবাই চায় যে আমি কিভাবে সুবিধা নেব, আমি কিভাবে রাজনীতিতে বা ক্ষমতার দিকে এক পা এগিয়ে থাকবো, আমার কিভাবে সুবিধা হবে, আমি কিভাবে ক্ষমতায় থাকবো, ওইটাই দেখে আগে। আপনি দেখেন 15 বছর আওয়ামী লীগ দেশটাকে ভারতের করদ রাজ্য বানাইছিল। কি কারণে? শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, যে দেশের যাই ক্ষতি হোক বা যা কিছুই দিতে হোক, আমরা যেন ক্ষমতা থাকতে পারি, আমরা যেন সুবিধা নিতে পারি। একই কাজ কিন্তু এখন এই অন্যান্য রাজনৈতিক দলগুলিও করতেছে। আমি যদি বিএনপির কথা বলি, বিএনপি এই যে 15টা বছর নির্যাতিত হইলো, দলের নেত্রী মাত্র 2 কোটি টাকা যেটা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে গিয়েছিল, এটা কিন্তু কেউ তসরুপ করে নাই। হ্যাঁ, সেটাকে বিশ্বাসভঙ্গ বা যে কোনো ভাবেই হোক 2 কোটি টাকা তসরুপের দায়ে তাকে এই অবস্থায় কারাগারে দেওয়া হইলো, এবং তার তার কিন্তু এই কারাগারের যে ইয়াটা, শাস্তিটা বৃদ্ধি করা হয়েছিল পরবর্তী আপিলে। তো এখন এই বেগম খালেদা জিয়ার যে অবস্থান, 2 কোটি টাকা কেন, 200 কোটি টাকা উনি যদি মুখ দিয়ে বলেন ওনার দলের একজন কর্মীকে যে আমার 200 কোটি টাকা দরকার, আপনি বলেন তো কতজন দাঁড়ায় যাবে টাকাটা দেওয়ার জন্য? সেখানে ওনাকে 2 কোটি টাকার জন্য তাকে জেল খাটতে হলো। তারেক রহমানকে কোমর ভেঙ্গে রাজনীতির যেন উনি না করেন, তার কাছ থেকে মুচলেকা নিয়ে বিদেশে পাঠায় দেওয়া হলো, যাতে করে বিএনপিটা নিশ্চিহ্ন হয়ে যায়, আওয়ামী লীগের জন্য আর কোনো প্রতিপক্ষ না থাকে। কারণ আপনি স্বীকার করেন আর না করেন, আওয়ামী লীগকে একক দল হিসাবে প্রতিহত করার ক্ষমতা একমাত্র বিএনপিরই আছে। আপনি জামাত বলেন, এনসিপি বলেন, জামাতেরও মাঠ পর্যায়ে সব জায়গায় সেই ক্ষমতা নেই। আর এনসিপি তো একটা নতুন দল, তাদের তো রাজনৈতিক ক্ষমতা ওইভাবে নেই। মূলত এনসিপি তে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আমাদের ছাত্ররা, আমাদের অহংকার, তারা আমাদের গর্ব, তাদের নেতৃত্বেই বিএনপি, জামাত, বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী দল, তাদেরকে সামনে রেখেই কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত হয়েছিল। 24-এর যে জুলাই বিপ্লব তাদের নেতৃত্বে হয়েছে। এটা
স্বীকার করতেই হবে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন এই অবদানটা আমাদের রাজনৈতিক দলের নেতারা স্বীকার করতে চান না, তাদেরকে এই ক্রেডিটটা দিতে চান না। বিভিন্ন ভাবে তাদেরকে, আপনি বলেন তো এনসিপির একমতো একটা দল, ওদেরকে কি দরকার ওদেরকে ওইভাবে প্রতিপক্ষ বানানোর? কিন্তু তাদেরকেও কিন্তু কিভাবে দাবানো যায়। প্রতিপক্ষ তো মানে এখানে তো উভয়ের মানে ইয়ে আছে, দোষ আছে। না না, বিএনপি অবশ্যই আছে, তারা সেটা কোথায় আমি কোথায় স্বীকার করি। বলে, হ্যাঁ এনসিপিতে বিএনপিকেও কিছু তারা কিছু, কোথায় কোথায় বলে, আবার বিএনপিও তাদেরকে খোঁচায় বলে। মানে প্রতিপক্ষ তো আমার মনে হয় যে দুই দলই বানিয়েছে, এনসিপিরও তো ওকে অনেক দোষ আমি আছে, আপনার কথা যারা মানলাম, কিন্তু বিএনপির আছে কিন্তু সেরকম। এইটা আপনার মাথায় রাখতে হবে যে বিএনপি কিন্তু সাধারণ কোনো দল না। তারা তিনবার রাষ্ট্র ক্ষমতা ছিল, দেশের সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে শক্তিশালী দল, যাদের একদম তৃণমূল পর্যায়ে, একদম গ্রাস রুট পর্যায়ে তাদের লোকজন আছে, তাদের কমিটি আছে। সো বিএনপি কে অবশ্যই খোঁচা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। বিএনপি যদি আওয়ামী লীগের পর্যায়ে চলে যায় যে আমি আমার কোনো সমালোচনা সহ্য করব না, আমার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পরিণতিটা আমরা কি দেখেছি। বিএনপি যদি এখন ভাবে যে না, আমরা তো আমাদের উপর দিয়ে কথা বলার আর কেউ নাই, আমরা ওইভাবেই কথা বলবো। আপনি দেখেন টকশোতে বিএনপির যারা যারা টকশোতে কথা বলতে যান তাদের শারীরিক ভাষা দেখবেন। আমরা তো এই ধরনের ভাষা দেখছি, ওই যে আওয়ামী লীগের ওই যে শাহজাহান, তারপর ওই আরেকজন নরসিংদীর একজন ভদ্রলোক, নামটা আমি ভুলে গেছি, তারপর ওই যে শামীম ওসমান, তো তাদের যে শারীরিক ভাষা ছিল এগুলো তো আমরা এখন দেখি। রুমিন ফারহানা, তারপর বানিয়াচংয়ের একজন নেতা মোশাররফ ঠাকুর, উনি একজন নারীর সাথে টকশোতে কথা বলতে গিয়ে আক্রমণাত্মক মনোভাব দেখালেন। তো এইগুলা, যে যত বড় তাকে তত বিনয়ী হতে হয়, এইটা তো বুঝতে হবে। তো আহ, যেটা বড় দল তাদেরকে ওইভাবে ছাড় দিতে হয়। এখন বিএনপি যদি ওদের সাথে ফাইট করতে যায়, এইগুলোর মধ্যে যদি জড়ায় যায়, তাহলে তো দল হিসাবে বিএনপির যে বড়ত্ব, তাদের প্রতি যে মানুষের যে আশা প্রত্যাশা, সেটা কিন্তু কমে যাবে। আর এনসিপির মতো একটা দল যারা নতুন একদম শুরু করেছে, তো তাদেরকে আমি মনে করি তাদেরকে স্পেস দেওয়া উচিত। পাশাপাশি এনসিপিতে ওই যে আহ দু একজন নেতা আছেন যাদের কর্মকাণ্ড অবশ্যই নেতিবাচক, তাদেরকে এটা পরিহার করতে হবে। তারা জানে না যে যে কোথায় কি বলতে হবে। ওনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে টার্গেট করে কথা বলেন, তাহলে তো বিএনপি নেতারা চাইলেও ছাত্র দলের একটা যারা বা যুব দলের যারা আছে তাদেরকে ঠেকাতে পারবেন না, একটা মবের সৃষ্টি হবে। সুতরাং কথা বলার সময় তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। তারা কথা বলবেন, রাজনৈতিক সমালোচনা করবেন, কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সীমারেখা বজায় রাখা উচিত। একটা শালীনতা, একটা শিষ্টাচার অবশ্যই তাদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করি।